নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম শুরু করতে চলেছি। আজকেও আপনাদের ফোন নেব, আর আজকের বিষয় হচ্ছে সেপটিক আর্থারাইটিস। কি বিষয়টা সেটাও জানাবো। ডেফিনেটলি নাম শুনেই বুঝতে পারছেন যে এটা আর্থারাইটিসের কোনো একটা অংশ। বহু রকম আর্থারাইটিস আছে, তার মধ্যে একটা পার্ট জানাবো আপনাদের। কিন্তু আগেই শুরুতে বলে দিই যে আপনারা টিভিতে প্রোগ্রাম দেখার পাশাপাশি, টিভিতে দেখছেন ঠিক আছে, বাট আমি চাইবো, এটা আমার নিজস্ব একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা ফোনে অনুষ্ঠান দেখুন। অনেক প্রিসাইজলি, অনেক প্রমিনেন্ট আপনারা দেখতে পাবেন ফোনে। কি করবেন, আপনারা ফেসবুকে চলে যেতে পারেন। ফেসবুকে গিয়ে আপনারা ওপরে সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন, চ্যানেলটাকে ফলো করে দিন, ফলো অপশন আসবে, ফলো করে দিন। তারপরে আপনারা ফেসবুকে লাইভ দেখুন, লাইভ, আই রিপিট এগেইন, ফেসবুকে আপনারা লাইভ দেখতে পাবেন। আর ইউটিউবে আপনারা পুরনো প্রোগ্রাম আপলোড দেখতে পাবেন। পুরনো যে প্রোগ্রাম সেটা আপনি দেখতে পাবেন যদি আপনি ইউটিউবে যান। পুরনো আপনার মনে হলো আজ থেকে কয়েকদিনের আগের প্রোগ্রাম দেখবেন, তখন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন। ইউটিউবে গিয়েও আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলোয়িং হয়ে যাবে। আপনি যখনই বাটনটা নীল বোতামটা টিপবেন আর ইউটিউবে দেখতে পাবেন। তার ফলে কি হবে, আপনি বাড়িতে যে কোনো ঘরে বসুন, যে কোনো জায়গায় যান, যে কোনো স্থানে থাকুন, আপনি ফোনের মাধ্যমে অনুষ্ঠান দেখতে পাবেন। কারণ দুনিয়া চলে আসছে এখন হাতের মুঠোয়। কাজে সবসময় টিভির সামনে বসে প্রোগ্রাম দেখা সবার পক্ষে সম্ভব হয় না, হবেও না। আমিও জানি, আমি নিজে অনেক প্রোগ্রাম দেখি, ফোনে দেখি। তো কাজেই সেই কারণের জন্য ফোনে দেখা শুরু করুন। আসুন, আজকে আমি ম্যাডামকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ম্যাডাম, স্বাগত আপনাকে। এই যে সেপটিক আর্থারাইটিস, এই বিষয়ে আপনার থেকে আমি জানতে চাইব। আর সঙ্গে একটা ছোট্ট জায়গায় জিজ্ঞেস করি যে এই যে ফোনে প্রোগ্রাম দেখার সুবাদে আমার মনে হয় যে আপনারা যারা মানে এত ব্যস্ত, আমি সত্যি খুব কম দেখেছি কোনো আয়ুর্বেদ সেন্টারে, যারা আয়ুর্বেদ কোনো সংস্থার যারা চিকিৎসক থাকেন, আপনি বিরাট লম্বা শিডিউল দেখলে বুঝতে পারবেন যে আজ এখানে, কাল সেখানে, তার পরবর্তী দিন, আর সারা জেলা অ্যালং উইথ ত্রিপুরা, আসাম কভার করতে হয় আপনাদের। আপনারাও কি ফোনের মাধ্যমে অনুষ্ঠান দেখেন অনেক সময় যদি প্রয়োজন হয়? অবশ্যই দেখতে হয়, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম আমরা ট্রাভেল করি, স্পেশালি এই সময়টা অনেক সময় চেম্বার থাকে বা আমরা ট্রাভেল করি, তো আমরাও ফোনেই আমরা বেশিরভাগ সময় দেখে থাকি। টিভি দেখা আমাদের বাড়িতে একদমই হয় না, এতটাও বোধহয় লাকি আমরা নই যে টিভি দেখতে পারবো। আমরা মোবাইলেই দেখি, সেটা যে কোনো প্রোগ্রামই হোক, আমরা চেষ্টা করি ফোনেই দেখার জন্য। ঠিক, থ্যাংক ইউ। এবার আমরা আসি যে সেপটিক আর্থারাইটিস বিষয়টা কি। সেপটিক আর্থ্রাইটিস, দেখুন, কিছু কিছু আর্থ্রাইটিস এরকম নয় যে রোগটা আমি নিজে উদ্ভাবন করেছি। এরকম আমরা পেশেন্ট পেয়েছি যার জন্য আমার প্রোগ্রাম করা, যাতে সেটা আপনারা সবাই জানতে পারেন যে এরকমও একটা কিছু সমস্যা আপনার মধ্যে হতে পারে। অনেক সময় আমরা দেখি যে যদি কারোর কোনো ফ্র্যাকচার হয়ে থাকে, যদি পা ভেঙেছে বা হাত ভেঙেছে, তখন কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো সেখানে স্ক্রু বসানো হয় বা স্টিলের কোনো পাত বসানো হয়। কিছু ক্ষেত্রে সেটাকে রিমুভ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় রিমুভ করার কোনো প্রয়োজন নেই, সেটা আপনার বডির মধ্যে আপনার আস্তে আস্তে তার মধ্যে মাসল ফ্যাট বিল্ড আপ হয়ে সেটা মিশে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাত বা পা বা কোনো একটা পার্টিকুলার অংশ এম্পুটেশন করতে হয়, মানে কেটে বাদ দিয়ে দিতে হয়, যে ওই জায়গাটা আপনার ল্যাসারেশন হয়ে গেছে, থেতলে গেছে জায়গাটা। অনেক সময় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কোনো হাতের অংশ বা পায়ের অংশ আপনার নষ্ট হয়ে গেছে, আপনার থেতলে গেছে ওই জায়গাটা, তো সেটাকে আপনার এম্পুটেশন করে বাদ দিয়ে দিতে হয়। তারপর সেখানে আমরা প্রস্থেটিক লিম্বস ব্যবহার করি, মানে আর্টিফিশিয়ালভাবে আপনার ধরুন পায়ের পাতাটা আপনার কেটে বাদ দিতে হলো, সেই জায়গাটা পায়ের পাতাটা বা হাঁটুর নিচের অংশটা আলাদাভাবে কৃত্রিমভাবে আমরা একটা পা, বুট, জুতো সহ একটা আমরা ব্যবহার করে থাকি, যেটাকে আমরা প্রস্থেটিক লিম্বস বলে থাকি। এই যে যদি আমরা প্রস্থেটিক লিম্বস ব্যবহার করি বা এই যে পাত বসানো বা স্ক্রু বসানো, অনেক সময় কি হয়, সেখানে ইনফেকশন হয়ে যায়। সেটা ব্যাকটেরিয়াল বা আপনার ভাইরাল ইনফেকশন হতে পারে, যেটা আপনার স্টেফাইলোকক্কাস অরাস বলে একটি ব্যাকটেরিয়া রয়েছে, তার জন্য আপনার সেখানে ইনফেকশন হতে পারে। ওই জয়েন্টের মধ্যে, ওই যে আপনার যে হাঁটুর জয়েন্ট বা হাতের জয়েন্ট, ওই জায়গার মধ্যে আপনার পাস ফর্মেশন, মানে ঘা সৃষ্টি হয়ে গেলে যেটা হয় যে একটা আপনার পুঁজ জমে যাওয়া ওই জায়গাটার মধ্যে, বা আপনার পার্টিকুলার একটা কোনো জায়গায় ব্যথা হচ্ছে, লাল হয়ে থাকছে জায়গাটা, গরম হয়ে থাকছে জায়গাটা, তো সেটা আপনার সেপটিক আর্থ্রাইটিস বলা হয়। কারণ ভেতরে আপনার ঘা সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটাকে আমরা সেপটিক বলে থাকি, সেপ্টিসিমিয়া বলে থাকি। তো সেখান থেকে এই সেপটিক আর্থ্রাইটিসের নাম এসছে। আপনার যেরকম হাড়ের মধ্যে ব্যথা হয় কোনো আর্থ্রাইটিস হলে, অস্ট্রো আর্থ্রাইটিস হলে বা রিউমাটো আর্থ্রাইটিস হলে, সেরকমভাবে আপনার হাড়ের মধ্যে ব্যথা হবে। ব্যথাটা খুব
তাড়াতাড়ি বাড়তে থাকবে আপনার, এরকম নয়। অনেকেরই হাঁটু ব্যথা থাকে যে 6 বছর ধরে রয়েছে বা 1 বছর ধরে রয়েছে, এখন বাড়াবাড়ি হয়েছে। কিন্তু সেপটিক আর্থ্রাইটিসে আপনার খুব তাড়াতাড়ি ব্যথাটা আপনার বাড়তে থাকবে, খুব রেপিডলি ব্যথাটা বাড়তে থাকবে, জায়গাটা আপনার হয়তো ফুলে থাকবে, শক্ত হয়ে থাকবে, লাল হয়ে থাকবে। আপনি বুঝতে পারবেন যে ভেতরের মধ্যে কোনো ধরনের কোনো ফ্লুইড রয়েছে, কোনো লিকুইড রয়েছে ওই জায়গাটার মধ্যে। তো এই সেপটিক আর্থ্রাইটিস এরকম নয় যে খুব সচরাচর দেখা দেয়, কারণ অনেকেরই এরকম ফ্র্যাকচারের সমস্যা রয়েছে, সেটা রিপেয়ার করা হয়েছে, অনেকেরই কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে যদি কোনো রকমভাবে কোনো ইনফেকশন আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, যেটা আপনার রক্তের দ্বারা সেই জায়গাটায় এসে জায়গা করে নেয় বা সেখানে এসে আপনার ঘর করে নেয়, সেখান থেকে কিন্তু আপনার সেপটিক আর্থ্রাইটিসের উৎপত্তি হতে পারে। খুব সুন্দর আপনি ব্যাখ্যা করলেন। যারা এই ধরনের সমস্যা হচ্ছে তারা তো আমাদেরকে বলবেনই, ফোন করতে পারেন এখনই। খুব একটা কমন না হলেও কিন্তু এই সমস্যাটা হয়, আর্থারাইটিসের বিভিন্ন ভাগের মধ্যে একটা। এবার একটা সমস্যা আছে, প্রচুর মানুষের হয়। এর থেকে আর্থারাইটিস হয় কিনা আমি জানি না, বাট কন্ডিশনটা আমি ম্যাডামের সামনে তুলে ধরবো, ম্যাডাম বলবেন যে এটা কেন হয়। সেটা হচ্ছে আপনার কোথাও জোরে একটা আঘাত লাগলো, কোনো সময় বাসে উঠতে গিয়ে আপনি হয়তো হাঁটুতে একটা গুঁতো খেলেন জোরে, ট্রেনে উঠতে গিয়ে রডের মধ্যে আপনার একটা জোরে বাড়ি লাগলো, অথবা রিক্সা থেকে নামতে গিয়ে বা উঠতে গিয়ে আপনার লাগতে পারে এরকম সমস্যা। বা দেখা যাচ্ছে যে খেলতে গিয়ে আপনার কোথাও জোরে এসে একটা বল লেগেছে, তার জন্য সেখানটা লাল হয়েছিল, অর্থাৎ সেখানে রক্তটা জমাট বেঁধেছিল, এটা অনেকেই আপনাকে বলেছেন বা আপনার নিজেরও মনে হয়েছে। পরবর্তীকালে দেখা যায় যে অনেক দিন পর সেখানে আবার ফার্দার ব্যথা তৈরি হচ্ছে। এর সঙ্গে কি কোনো আর্থারাইটিসের সম্পর্ক রয়েছে? আর বাই চান্স যদি এই ধরনের কন্ডিশন হয়, ইনস্ট্যান্ট ব্যথা হলো, কমে গেল, কিন্তু অনেক দিন পর আবার ব্যথাটা রেকর্ড হয়, ফিরে আসে, সেটা কি মানে কেন হয় সেটা? দেখুন, যদি এরকম হয়, অনেকেই আছে খেলতে খেলতে পড়ে যাচ্ছে বা অনেক দিন খেলাধুলা করতো, চোট লেগেছে প্রচুর, বা এই যে চলাফেরা করতে গিয়ে আপনার চোট লাগলো, সেখান থেকে আপনার আর্থ্রাইটিসের সমস্যা একটা নির্দিষ্ট বয়সকালে গিয়ে আপনার আসতে পারে। কিন্তু সেপটিক আর্থ্রাইটিস হয়তো হবে না। কখন হবে না? সেপটিক আর্থ্রাইটিস তখনই হবে যদি ওই জায়গায় কোনো উন্ড হয় আপনার, মানে ঘা যদি হয়, যে আপনি এমন কোথাও চোট পেলেন যে ওই জায়গায় একটা বিশাল বড় আপনার ঘা হয়ে গেল, যে হাড় অবধি দেখা যাচ্ছে ওই ঘাটা, সেটা যদি আপনি ঠিকভাবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যান্ডেজ না করে রাখেন, খোলা রেখে দেন এমনিতেই, যে ঠিক আছে, অনেকেই বলে খোলা রাখলে তাড়াতাড়ি শোকাবে, কিন্তু সেটাও ডিপেন্ড করে যে কোন ঘাটা খোলা রাখলে শোকাবে, কোন ঘাটাকে আপনার ব্যান্ডেজ করে রাখতে হবে। যদি এরকম হয় যে বিশাল আপনি চোট লেগেছে কোনো অ্যাক্সিডেন্টাল, সেখান থেকে হাড় আপনার দেখা যাচ্ছে বা কার্টিলেজ যেটা হয় সেটা আপনার দেখা দিচ্ছে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। এমনিতে আপনি চলতে ফিরতে আপনি পড়ে গেলেন, আপনি চোট লাগলো, আপনার খেলতে গিয়ে ব্যথা পেলেন, বলবে না তার মানে আমি নেক্সট যে কন্ডিশনটা বলছি তাকে কি আর্থারাইটিস বলবো না? যদি আপনি এরকম হঠাৎ করে চোট লাগলো, সেখান থেকে আপনার পরবর্তী সময় আর্থ্রাইটিস হতে পারে, কিন্তু তৎক্ষণাৎ হয়তো কোনো সমস্যা হবে না, যার জন্য অনেকেই অবহেলা করে, আর পরবর্তী সময় গিয়ে সেটা অস্টিও আর্থ্রাইটিস বা গাউটের সমস্যায় চলে আসে। বেশ, আসুন এবার আপনারা ফোন করুন। এই সব প্রবলেমগুলো তো থাকবেই, সঙ্গে আরো নানান ধরনের প্রবলেম আপনাদের হতে পারে। আমরা জানি এখন মানুষ নতুন করে আয়ুর্বেদ ট্রিটমেন্ট সম্পর্কে ভাবছেন। দেখুন, আমি খুব পরিষ্কার বলি, এই ক্ষেত্রে রাগঢাকের কোনো ব্যাপার নেই। নানান রকম প্যাথি রয়েছে, আমি আর নাম করে করে উল্লেখ করছি না, মানুষ তার ট্রিটমেন্ট নিয়ে থাকেন। কিন্তু কখন মানুষ বোঝেন যে আমাদের আয়ুর্বেদে আসা উচিত? কারণ দুটো কন্ডিশন। এক হচ্ছে আপনাকে বলা হলো যে আমৃত্যু আপনি ওষুধ খেয়ে যান, যতদিন আপনি দেখবেন, অনেক সময় ডাক্তারবাবুদের আমি বলতে শুনেছি, যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। আমি নিজে শুনেছি অন্য প্যাথির ডাক্তারবাবুদের কাছ থেকে। অথবা দেখা যাচ্ছে আপনার ঠিক হচ্ছে না, বহুদিন আপনি ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না, তখন অনেকে চিন্তা করেন যে এবার আমাদেরকে আয়ুর্বেদে আসতে হবে। আর এনবিপি এমন একটি সংস্থা যারা কিন্তু তার উপর রিসার্চ করে আপনাকে পুরোপুরি সারিয়ে দেওয়ার কথা বলছে। সেখানে দাঁড়িয়েই আমাদের আরও কৌতূহল বাড়ে, আরও জিজ্ঞাসা বাড়ে, আরও অনুসন্ধিৎসা বাড়ে, কিউরিসিটি বাড়ে, যে তাহলে একবার আমি যাই। তো এই জায়গাটা একটা অদ্ভুত রকমের একটা কনফিউশন অনেকের কাজ করে, যে সত্যি কি ঠিক হবে, বা সত্যি যেটা বলছে টিভিতে এটা কি ঠিক। তার জন্য কিন্তু আপনাদের যারা ট্রিটমেন্ট করিয়েছেন তাদেরও রিয়াকশান অনেক সময় দরকার। আমরা সেটাও চালিয়ে দেখাই অনেক সময় আপনাদের, অথবা আপনাদের আশপাশে লোক থাকলেও আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। আসুন আপনাদের ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, বলুন, কে বলছেন? আমি মৃত্যুঞ্জয় ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? পান্ডুয়া থেকে। কোথা? পান্ডুয়া। পান্ডুয়া মানে হুগলি? হ্যাঁ, হুগলি পান্ডুয়া। বেশ, বলুন কি হয়েছে আপনার? আমার মেয়ের ব্যাপারে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন। মেয়ের ব্যাপারে মানে ওভারিটা ঘুরে আছে, একটা ওভারি।
বুঝতে পারলাম না, কি একটু হয়েছে? পরিষ্কার- কি ওভারি? ওভারই ঘুরে গেছে আর কি, বাচ্চা টাচ্চা হচ্ছে না, কি করণীয় আছে? আচ্ছা, মানে সন্তান হচ্ছে না, এই হচ্ছে মেন প্রবলেম, তাই তো? হ্যাঁ, সমস্ত পরীক্ষা করা হয়েছে, তাতে- সবই ঠিক আছে। সবই ঠিক আছে, কিন্তু মানে ফার্টিলিটি হচ্ছে না আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের বয়সটা একটু বলুন। বয়স 26। 26 বছর বয়স, কিন্তু ওর এখন প্রেগনেন্সিতে সমস্যা হচ্ছে, তাই তো সমস্যাটা ওর? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তো যে টেস্টগুলো করা হয়েছে তার মধ্যে রক্ত পরীক্ষাও হয়েছে বা পেটের ছবি ইউএসজিও করা হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখুন, কোথাও তো একটা সমস্যা রয়েছে। সমস্যা না থাকলে তো সেটা প্রেগনেন্সি হবে না, সেরকম তো হতে পারে না। এবার হতে পারে যে সমস্যাটা আপনার মেয়ের মধ্যে নেই, কিন্তু তার হাজবেন্ডের মধ্যে রয়েছে, তো তারও কিছু কিন্তু রিপোর্টস করাতে হবে, ঠিক আছে? তো শুধুমাত্র মেয়ের সব পরীক্ষা করলেন, সেগুলো ভালো আছে, হচ্ছে না, তার জন্য আপনাকে কিন্তু ওর হাজবেন্ডেরও কিছু রিপোর্টস করাতে হবে। দেখুন, ব্যাপারটা খুবই সেনসিটিভ। মেয়ের বয়স এখন অনেক কম, 26 বছর মাত্র বয়স, এখনও অনেকটা সময় ওর কাছে রয়ে গেছে। কিন্তু তাও আমি বলবো যে একটু বলবেন যে পান্ডুয়া থেকে ফোন করছেন, তো আমাদের হাওড়ায় অনেকগুলো চেম্বার রয়েছে, যেটা আপনার কাছাকাছি মনে হয়, যেটা আপনার সুবিধে মনে হয়, দুজনকে, আপনার মেয়ে এবং তার হাজব্যান্ড দুজনকেই একটু বলবেন চেম্বারে আসতে, একটু আমাদের সাথে যোগাযোগ করতে। তাহলে আমরা রিপোর্টসগুলো আরও ভালো করে যদি দেখতে পাই, আমরা ভালোভাবে গাইড করতে পারবো। কেন হবে না? না হওয়ার তো কোনো কারণ, আমি এখন অবধি যদিও দেখিনি রিপোর্টস, কিন্তু না হওয়ার মতো তো এরকম কোনো ব্যাপার নেই। যদি আপনার মেয়ের মধ্যে কোনো সমস্যা থাকে, সেটাও আমরা সলিউশন করব, তারপর প্রেগনেন্সির কথা। যদি তার হাজব্যান্ডের মধ্যে কোনো সমস্যা থাকে, তারও আগে সলিউশন হবে, তারপর প্রেগনেন্সি ডেফিনেটলি হবে। তো একটুখানি আপনি যোগাযোগ করার চেষ্টা করুন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু আপনি যোগাযোগ করে নিন। আর যা রিপোর্টস এখনও পর্যন্ত, দুজনেরই যা যা রিপোর্টস এখনও পর্যন্ত হয়েছে বা যাই চিকিৎসা হয়েছে, সেই প্রেসক্রিপশন আর রিপোর্টসগুলো অবশ্যই সাথে নিয়ে আসতে বলবেন। তবে দুজনকেই আসতে বলবেন। হ্যাঁ, প্রেগনেন্সিতে একজন একজন হয় না, ওই জন্য আপনার একটু বুঝে আপনি আপনার জামাইকে বলবেন, উনিও যেন আসেন, এসে একবারে। হাওড়া তো অনেকগুলো আছে, দাসনগরে রয়েছে, বালি রয়েছে, বেলুড় রয়েছে, বাল্টিকুড়ি বাজারে চেম্বার আপনি পাবেন। আপনি হাওড়াতে চলে আসুন, নিচের এই হেল্পলাইন নাম্বার দুটোতে বুক করে নেবেন। হ্যাঁ, 9830235527 এটা, আর এটা হচ্ছে 37। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি ডাক্তারবাবু। হ্যাঁ, বলছি যে, মুর্শিদ আমার ওই জিভে আপনার ঘা হয়েছে প্রায় 5-6 মাস মতো হলো। মুর্শিদাবাদে বাড়ি কোথায়? মুর্শিদাবাদে বাড়ি আপনার ওই শক্তিপুর। হ্যাঁ, শক্তিপুর। আচ্ছা, আপনি টিভিতে প্রোগ্রাম দেখছেন তো? হ্যাঁ, টিভি প্রোগ্রাম দেখি। আচ্ছা, ঠিক আছে, বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলছি ওই জিভে আমার ঘা হয়েছে প্রায় মাস 6 হলো না, অনেক ভিটামিন ব্যথা সেই কিছু কমছে না। হ্যাঁ, কি, কোথায় ব্যথা? জিভে ঘা। জিভে আপনার জিভের মধ্যে জিভে গলাতে কমছে, আচ্ছা 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 আচ্ছা। গোড়ায় কমবে হচ্ছে, সাইডে কমবে হচ্ছে, ডগায় কমবে হচ্ছে, এক জায়গায় একদিন আমাদের ব্যথাটা অনুভব হচ্ছে। জিভে ঘা নিয়ে কিন্তু স্পেশাল এপিসোড এর আগে করা আছে, ম্যাডাম নিজেই করেছেন জিভে ঘা নিয়ে। যাও, আজকে আপনারটা বলে দেবেন, কিন্তু আপনি চাইলে ইউটিউবে গিয়ে পুরনো প্রোগ্রাম সার্চ করে নিতে পারেন। কি যেন নাম ছিল ওটা? মাউথ আলসার। মাউথ আলসার নিয়ে প্রোগ্রাম করা আছে আগে। হ্যাঁ, যাও, আজকে আপনার জন্য উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, প্লিজ। আপনার জিভে ঘা যে রয়েছে, সেটা কি শুধু জিভের মধ্যে হয় না, সারা মুখেও কোথাও না কোথাও হতে থাকে? লাইনটা নেই, মানে ফোন আচ্ছা, নেই। হ্যাঁ, বেশ, দেখুন, আমি যেটুকু আপনার কথায় বুঝতে পারলাম যে আপনার জিভে ঘা আপনার প্রায়শই হচ্ছে, তার জন্য আপনি ভিটামিনের মেডিসিনও খেয়েছেন বা অন্যান্য হয়তো মেডিসিনও খেয়েছেন, কিন্তু তারপরেও আপনার সারছে না। এবার দেখুন, আপনার এই যে মুখে ঘা হচ্ছে, তার জন্য আপনার দুটো কারণ হতে পারে। এক, যদি আপনার অতিরিক্ত যদি আপনার অ্যাসিডিটির সমস্যা হয়, যে আপনার পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনার জিভে ঘায়ের সমস্যা আপনার আসতে পারে। বা যদি আপনার ওরাল ক্যাভিটির মধ্যে, মানে মুখের ভেতরে কোথাও যদি কোনো ইনফেকশন থাকে, সেটা আপনার দাঁতে হতে পারে, মাড়িতে হতে পারে, তাহলেও কিন্তু আপনার এই মুখের মধ্যে জিভে যে ঘা বললেন, সেটা কিন্তু আপনার আসতে পারে। ভিটামিন বি কমপ্লেক্সের যদি আপনার মধ্যে ঘাটতি থাকে বা ভিটামিন সি এর ঘাটতি থাকে, তাহলেও কিন্তু আপনার মুখের মধ্যে বা জিভের মধ্যে ঘা হতে পারে। সব ধরনের ফল আপনি খাবেন, যেই সময় যেই ফলটা রয়েছে সেই ফলটা আপনি অবশ্যই খাবেন। লেবু জাতীয় ফল আপনি খান, সেটা আপনার জন্য ভালো হবে। মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হবেন না, আপনি চেষ্টা করুন যে এই খাওয়া দাওয়ার মধ্যে থেকেই যাতে আপনার এই সমস্যার সমাধান হয়। আর আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে,
গতকালই চেম্বার ছিল, আবার 2 সপ্তাহ পরে চেম্বার রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, একটু ফোন করে নিন আর জেনে নিন যে কোথায় কখন এলে আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। দেরি করবেন না বা এটা নিয়ে বসে থাকবেন না, কারণ পরবর্তী সময় সেটা কিন্তু আপনার মুখের মধ্যে শুধু ঘা নয়, আরও অন্যটা বড় সমস্যাও কিন্তু ডেকে আনতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে বসে থাকবেন না, একটু মুখের যত্ন নিন, একটু গরম জলে নুন দিয়ে কুলকুচি করবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে, একটু আপনি যোগাযোগ করবেন, আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি আন্দুল থেকে। আন্দুল? আন্দুল, হাওড়া আন্দুল। হাওড়া আন্দুল, হ্যাঁ বলুন। আর ওটার থেকে আমার বোনের জন্য ফোনটা করেছি আর কি। এমনি প্রোগ্রামটা রোজই মানে আমরা দেখি বাড়িতে বসে। দেখবেন আমার বোন হচ্ছে গিয়ে পাঁশকুড়াতে থাকে। পাঁশকুড়াতে থাকে, ওদের বাড়ি আছে। মাঝে মাঝে প্রবলেমই বলে অর্থ আছে, সেটা খুব প্রবলেম করছে আর কি। মানে অনেক ডাক্তার দেখিয়ে দেয়, একটু কমে যায়, গরম জলে কমে দিতে বলে, এইরকম হয়ে যায়। কিন্তু ওই আপনার প্রোগ্রামটা দেখি এখান থেকে। তা আপনি কি দাদা, আপনি কি এটা শোনেননি যে এই অর্শ, তারপরে আপনার ধরুন ফিস্চুলা, ফিশার, এর একটা অসাধারণ ট্রিটমেন্ট আয়ুর্বেদে আজকে থেকে নয়, দীর্ঘদিন থেকে আছে? শোনেননি? হ্যাঁ, এটা শুনেছি। তাহলে যে আয়ুর্বেদিক দেখালে, হোমিওপ্যাথি দেখালে এরকম হয়, কিন্তু ওই ফোন করে ফোন এলোপ্যাথি ওষুধ খায়, ডাক্তার কাছে যায়, এই বহুদিন থেকে আছে আর কি। দেখুন, একটা জিনিস তো ঠিক, আপনি তখন আমি দাদা তো আমাকে ফোন করে বলে খুব কষ্ট হচ্ছে, অসুবিধা। দাদা একটা কথা বলি, আপনি যে ওষুধ খাওয়ার কথা বলছেন সেই ওষুধ খেয়ে তো আজও উনি সুস্থ হননি না। তাহলে আপনি দেখুন, এই আমি ইন্ট্রোডাকশন এটাই বলছিলাম যে দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর দেখছেন যে কোনো তার রেজাল্ট নেই, জিরো। তখন মানুষের মধ্যে একটা ভাবনা আসে, এইবার আমি একবার একটু এনবিপিতে ফোন করে দেখি বা আয়ুর্বেদের কাছে আমি গিয়ে দেখি কি হয়। এইটা না করে আমাকে ম্যাডাম এর আগে অনেক অনুষ্ঠানে বলেছেন যে যদি আমরা প্রথম কোনো একটা পেশেন্টকে পাই, আজকে ধরুন আপনি 5 বছর ওষুধ খেয়েছে আপনার বোন, 5 বছর আগে যদি ওনার হাতে আসতো, আয়ুর্বেদের কাছে যদি আসতো, হয়তো এর থেকে বেটার রেজাল্ট হতো, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই হতো হয়তো। তাহলে যাই হোক, আজকে এখন যখন ফোন করেছেন, ভালো, দেখা যাক ম্যাডাম কি বলে। আচ্ছা, ওনার সমস্যাটা মোটামুটি কতদিন ধরে আছে? এটা হ্যাঁ, মানে বছর 5 হবে মনে হচ্ছে। মানে আচ্ছা, আর ওনার পায়খানার সাথে রক্ত পড়ে? তখন বলেনি দাদা, তো মানে অল্প স্বল্প হচ্ছে, আমি শুনতাম। তো এখন মনে হয় বাড়াবাড়ি হয় আবার। আচ্ছা, রক্ত পড়ে কি? হ্যাঁ, একটু রক্ত পড়ে, পায়খানা করতে গেলে তো মানে রক্ত বেরোয়, একটু কষ্ট হয়। আবার ওই বলে দেয় যে গরম জলে একটু বসে থাকতে, একটু সাময়িক আরাম পায়। বেশ, ঠিক আছে, বেশ আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা তো বলবো যে উনি যেটা গরম জলে যেটা সিডস বাত আমরা বলে থাকি সেটা করুক, সেটা ভালো, কিন্তু সেটা কিন্তু ওনার সমস্যার সমাধান হবে না। 5 বছর মানে কিন্তু অনেকগুলো দিন। ঠিক আছে, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে একটাই কথা বলি যে এই পাইলস, ফিশার বা ফিস্চুলা যদি অনেক দিন ধরে আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটা আপনার শরীরের মধ্যে একটা ক্যান্সারের সৃষ্টি করতে পারে, আপনার কোলন ক্যান্সারের একটা কিন্তু কারণ হতে পারে। দেখুন, ভয় দেখানো নয়, কিন্তু সবাইকে কিন্তু এটা নিয়ে একটু সচেতন হতে হবে। তো প্রথমত বলবো যে ওনার আদা খাওয়া একদমই চলবে না, সেটা রান্না করা হোক বা কাঁচা হোক, আদা খাওয়া একদমই চলবে না। যেটা উনি গরম জলে যেটা উনি বসছেন, যেটা উনি সিডস বাত করছেন, তার মধ্যে সামান্য একটু বিটাডিন দিতে বলবেন, দিয়ে তারপর ওই জলটার মধ্যে উনি বসবে। খুব বেশি তেল ঝাল মশলা বা মাছ মাংস ডিম এগুলো একটু ওনাকে অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, গতকালই এই পাইলস বা ফিশার ফিস্চুলা নিয়ে প্রোগ্রাম হয়েছে, আমাদের সিনিয়র ডক্টর ভি সিং প্রোগ্রাম করে গেছেন গতকালকেই। এই প্রোগ্রামটা আপনি যদি সম্ভব হয় একটু দেখবেন, অনেক কিছু সেখান থেকে আপনি জানতে পারবেন। পাঁশকুড়াতে আপনার বোন থাকে, আমার মনে হয় ওনার জন্য কাছাকাছি আমাদের হয়তো মেদিনীপুর চেম্বারটা হতে পারে। আগামী 27 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে। আর দেরি করতে বলবেন না, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। একটু ওনাকে দেখা করতে বলবেন, ওনার সমস্যার সমাধান অবশ্যই হবে। তার পাশাপাশি এটা কোনো খারাপের দিকে যাচ্ছে কিনা সেটাও আমরা একবার চেক করে নেব। আপনি কি লাইনে আছেন? হ্যালো, লাইনে নেই মনে হয়। এখন আপনি দেখে নিন, আপনার কোথায় বললেন? পাঁশকুড়া থেকে মেদিনীপুর হতে পারে, খড়গপুর হতে পারে, অথবা মেচেদ, আমি জানি না কোনটা কাছে হবে। আপনি দেখে নিন, এই 3-4টে চেম্বার রয়েছে, আপনি যে কোনোটায় আসতে পারেন। নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন।
আচ্ছা, এরপরে আমি চেম্বার শিডিউল বলবো, আরেকজনের ফোন আমি নিয়ে নিই তারপরে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে। বারাসাত থেকে, বলুন। আমার বহুদিন ঘুমের সমস্যা, রাত্রিবেলা ঘুমোতে পারি না। আচ্ছা দিনের বেলা তো হয় না, রাত্রিরেও ঘুম হয় না। আচ্ছা, কেন ঘুম হয় না কেন? আপনাদের কি ঘুমের সমস্যার সমাধান মিটবে আমার? ঘুম হয় না কেন? আপনার টেনশন করেন নাকি, মানে কারণটা কি সেটা বুঝতে সেটা তো বলতে পারবো না। বহু আজকে বলে না, 20-30 বছর ধরে একই অবস্থা। যেদিনকে ঘুমের ওষুধ খাই ঘুমাই, যেদিনকে ঘুমের ওষুধ খাই না বসে থাকি। কি অবস্থা বলুন দেখি। 20 বছর ধরে আপনি সাফার করে আজকে আপনার মনে হলো যে এনবিপি আপনার রাত্রে ঘুম পাড়িয়ে দেবে। দেখা যাক কি হয়, কি ট্রিটমেন্ট আয়ুর্বেদে কি আছে দেখুন, আগে শুনেন। আপনি তো ঘুমের ওষুধ খাচ্ছেন, কিন্তু তা তো ওই দিন ঘুম হচ্ছে, পরে আর হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ওষুধ খেয়ে লাভ হচ্ছে কিছু? আয়ুর্বেদে কাজ হবে, দেখা যাক কি হয়। আমিও জানি না, আমি জিজ্ঞেস করছি, শুনি কি হবে। আপনার একটু বয়সটা বলবেন। 65। আর প্রেশারের কোনো ওষুধ খান আপনি? না, প্রেশারটা নরমাল আছে, সুগার আছে। সুগার আছে, আচ্ছা। তো আপনি দেখুন 20-30 বছর তো আর চারটিখানি কথা নয়, অনেকগুলো দিন। তো এতগুলো দিন আপনি না ঘুমিয়ে থাকছেন কিভাবে, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আর সারাদিন ওই মানে একটু শরীরে এনার্জি পাই না। আর ওই 2-3-4 দিন অন্তর একটা করে ঘুমের ওষুধ খাই, সেদিনকে 2-4 ঘন্টা ঘুমাই, তখন আমার শান্তি হয়। আবার পরের দিন থেকে একই। আচ্ছা, তো প্রথমত তো দেখুন, এই ঘুমের ওষুধগুলো আস্তে আস্তে কিন্তু আপনার নার্ভগুলোকে নষ্ট করে দেবে। আপনি এডিক্টেড হয়ে যাবেন এই ঘুমের ওষুধের প্রতি, ঠিক আছে? আর না ঘুমোলে আপনার ক্লান্তি ভাব তো খুবই ছোট্ট জিনিস, আমি বলবো আপনার শরীরে আরো অন্যান্য অনেক বড় বড় রোগ কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো ঘুমের প্রয়োজন অবশ্যই রয়েছে, নয়তো ঘুমের এই কনসেপ্টটাই হয়তো থাকতো না। আপনার এখন যা বয়স, আপনি রাত্রিবেলা অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টার মতো আপনাকে সাউন্ড স্লিপ হতে হবে। আর দিনের বেলা আপনি 1-2 ঘন্টা ঘুমান, তাতে কোনো সমস্যা নেই। একটু মেডিটেশন করা আপনি শুরু করুন, যেটাকে আমরা ধ্যান করা বলি, সেটা আপনি আপাতত করা শুরু করুন। আপনি বারাসাত থেকে ফোন করছেন, আপনার জন্য কাছাকাছি আমাদের মধ্যমগ্রাম চেম্বার হবে। প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের মধ্যমগ্রামে চেম্বার হয়। আপনি সেখানে এসে একবার একটু আপনি দেখা করবেন। আপনার জন্য খুব সুন্দর একটি পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেটাকে আমরা শিরোধারা বলে থাকি। একমাত্র এই উপায়ে কিন্তু আপনার সমস্যার সমাধান হতে পারে। তো আমি বলবো যে 20 থেকে 30 বছর অনেকগুলো দিন, অনেকটা সময় আপনি এরকমভাবে কাটিয়েছেন। এবার একটু ভালোভাবে কাটান, একটু যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে, যদি সম্ভব হয় একবার চেম্বারে এসে দেখা করবেন। অনেক সময় কর্মহীন দিন, মানে কোনো কাজ নেই, হয়তো আপনি বসে রয়েছেন, এই করছেন, আপনার ঘুম নাও আসতে পারে। একটু হাঁটা চলা, শারীরিক কসরত, এগুলো তো করুনই। সঙ্গে ম্যাডাম যেটা বললেন সেই পদ্ধতিতে আপনার ঘুম আসতে পারে। 20-30 বছর আপনার তো মানে খুব কষ্টকরভাবে আপনি কাটিয়েছেন। এটাও হয় অনেক সময় যে না ঘুমালে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন। আচ্ছা, চেম্বার বলে দিই আপনাদেরকে। 16 তারিখে চেম্বার হচ্ছে হেড়িয়াতে। হেড়িয়াতে থাকছেন হচ্ছে ডক্টর এ হালদার। মেচেদাতে 17 তারিখ চেম্বার রয়েছে। মেচেদায় থাকছেন এন ভট্টাচার্য নিজে। সঙ্গে আরামবাগে চেম্বার রয়েছে 19 তারিখে, এখানেও ডক্টর এ হালদার থাকছেন। 20 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, বাঁকুড়াতেও এ হালদার থাকবেন। অন্যদিকে বর্ধমানে চেম্বার রয়েছে 22 তারিখে, এই মাসের 22 তারিখে বর্ধমানে চেম্বারে ডক্টর বি শর্মা সিএমডি স্যার, উনি থাকবেন। 22 তারিখে পুরুলিয়াতে চেম্বার রয়েছে, পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। এস ঘোষাল থাকবেন 21 তারিখে কোচবিহারে। 21 তারিখ বলছে এগুলো, 21 তারিখে। এছাড়া কোচবিহার ছাড়া বোলপুর চেম্বার রয়েছে, বোলপুরে এন ভট্টাচার্য থাকবেন। 22 তারিখে দুটো জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে আপনার মালদা এবং ঝাড়গ্রাম। মালদা এবং ঝাড়গ্রাম। মালদাতে আপনি পাবেন হচ্ছে এস ঘোষালকে, আর ডক্টর এ হালদারকে আপনি পাবেন হচ্ছে ঝাড়গ্রামে। চেম্বার এরপর হচ্ছে 25 তারিখে। 25 তারিখে হচ্ছে বনগাঁতে, বনগাঁ চেম্বারে এন ভট্টাচার্যকে আপনি পাবেন। এরপরে আপনার চেম্বার হচ্ছে 27 তারিখে। 27 তারিখে 4টি জায়গায় চেম্বার রয়েছে, কাকদ্বীপ, মেদিনীপুর, শিলিগুড়ি এবং বহরমপুর। কাকদ্বীপের চেম্বারে থাকবেন এন ভট্টাচার্য নিজে, সিএমডি স্যার নিজে থাকবেন মেদিনীপুরে। শিলিগুড়িতে চেম্বারে থাকবেন এস ঘোষাল, ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে বহরমপুরে। আপনার 28 তারিখে চেম্বার হচ্ছে রায়গঞ্জ এবং কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার, আর রায়গঞ্জে যে চেম্বার রয়েছে সেখানে থাকবেন হচ্ছে এস ঘোষাল। 30 তারিখে যে চেম্বার, 30 তারিখ হচ্ছে আসামের ডিব্রুগড়ে চেম্বার রয়েছে। যারা আসাম থেকে দেখছেন তারা বুক করাবেন, এস ঘোষাল থাকবেন ওখানে ওই চেম্বারে। আচ্ছা, 2 তারিখে যে চেম্বার রয়েছে, অর্থাৎ 2nd অফ
জুলাই রামনগরে চেম্বার রয়েছে, রামনগরে ডক্টর বি শর্মা তিনি থাকবেন। অন্যদিকে 3 তারিখে চেম্বার 3/7 সামনের মাসের ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 4 তারিখে দুটো জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে শিলচর আসাম আর হচ্ছে দুর্গাপুর পশ্চিমবঙ্গ। শিলচরে থাকবেন হচ্ছে ভি সিং, শিলচরের চেম্বারে আসামে, আর দুর্গাপুরে থাকবেন হচ্ছে বি শর্মা। 5 তারিখে চেম্বার হচ্ছে আসানসোলে, 5 তারিখেও আপনি আসানসোলে ডক্টর বি শর্মা সিএমডি স্যারকে পাবেন। 5 তারিখ আরেকটা চেম্বার আছে গুয়াহাটিতে, গুয়াহাটিতেও ডক্টর ভি সিং থাকছেন। 6 তারিখ চেম্বার হচ্ছে আপনার হলদিয়াতে, হলদিয়ার চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। এছাড়াও কলকাতা হাওড়ায় চেম্বার যেগুলো রয়েছে সেগুলো আপনি নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন যে মধ্যমগ্রাম কবে, বা হাওড়ায় চেম্বার কবে আছে, বা আপনার কলকাতায় ল্যান্সডাউনে চেম্বার কবে রয়েছে, সেগুলো আপনি জেনে নিলে আপনাকে ফোনে ওনারা হেল্প করে দেবেন। সবটাই তো আমরা বলে দিলাম, বাদবাকিটা আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। কেউ কি আছেন ফোনে? কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন। হ্যাঁ, আমি একজন ফুটবল প্লেয়ার। আপনি? আমি একজন ফুটবল প্লেয়ার। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনার? তো আমি ফুটবল খেলে আসার পরে 2-3 মাস হচ্ছে, মানে কিছুক্ষণ রেস্ট করার পর গোড়ালিতে, তারপরে যখন গোড়ালিতে মাটিতে পা দিয়ে চলছে, গোড়ালিতে বিরাট যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা, পায়ের গোড়ালিতে যন্ত্রণা। আপনি একসময় খেলাধুলো করতেন, এখন আর খেলাধুলো করেন? এখনো করি আমি। এখন বয়স কত আপনার? 29। 29। আচ্ছা বেশ, তাহলে কেন হচ্ছে এটা ম্যাডাম? আচ্ছা, আপনি খেলাধুলা যখন করেন তাহলে তো আপনাদের নিশ্চয়ই ব্লাড টেস্ট করা বা অন্যান্য যে টেস্টগুলো এগুলো তো নিশ্চয়ই করা হয়। না না না, এগুলো করি না। আমরা গ্রামে থাকি, গ্রামে মানে লোকালি আপনি খেলেন আর কি। হ্যাঁ হ্যাঁ। সকালে যখন ঘুম থেকে উঠে আপনি মেঝেতে পা রাখছেন তখন আপনার ব্যথাটা বেশি হয়? হ্যাঁ হ্যাঁ, ওটা শুরু হয় ডান পায়ে গোড়ালিটা। আচ্ছা, এক পায়ের গোড়ালি। দেখুন, আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার বেশি হতে পারে, ঠিক আছে, বা আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি এর মাত্রাটা কম হতে পারে। এবার কোনটা আপনার শরীরের মধ্যে রয়েছে, কারণ দুটোর মধ্যে কিন্তু আপনার সেম ধরনের ব্যথা হয়, পায়ের গোড়ালির দিকে ব্যথা হয়। তো একটুখানি যদি সম্ভব হয় আপনি দুটো রক্ত পরীক্ষা শুধুমাত্র করান, একটা আপনার ইউরিক অ্যাসিডের পরীক্ষা করান, আর একটা আপনি ভিটামিন D3 এর পরীক্ষা করান। এই দুটো রক্ত পরীক্ষা করলে মোটামুটি বোঝা যাবে যে আপনার কেন এই সমস্যাটা হচ্ছে। আপাতত একটু আরাম পাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, একটু জল গরম করুন, তার মধ্যে একটু নুন দেবেন, যেটা খাবার লবণ আমরা ব্যবহার করি, ওই নুনটা একটু বেশি করে দিন। আপনার দুটো পা গোড়ালির সমেত, গোড়ালি পর্যন্ত জলের মধ্যে ডুবিয়ে রাখুন। আপনি যতক্ষণ জলটা গরম আছে ততক্ষণ আপনি ডুবিয়ে রাখুন, একটু আপনি আরাম পাবেন। গায়ে একটু রোদ লাগান, কিন্তু সেটা সকালবেলা। ভিটামিন ডি এর রিচ সোর্স হচ্ছে সূর্যালোক। সকালবেলা গায়ে একটু রোদ লাগান, এর মধ্যে নিজেকে একটু রাখুন। ব্লাড টেস্টটা অবশ্যই করান। আর 21 তারিখ মানে পরের সপ্তাহে আমাদের বর্ধমানের চেম্বার রয়েছে, আমাদের সিএমডি স্যার ডক্টর বি শর্মা সেই চেম্বারে থাকবেন। আমি বলবো যে এই অপরচুনিটিটা আপনি হারাবেন না, একটু আপনি কাইন্ডলি ফোন করে যোগাযোগ করুন, আর তার মাঝে একটু রক্ত পরীক্ষাটা করে নিতে পারলে খুব ভালো হবে। এটা করে নিয়ে তারপর আপনি আসুন। আপনি খেলাধুলো করেন, বয়স কম, এখনই যদি আপনাকে এরভাবে মানে পায়ের সমস্যাটা যদি আপনাকে মানে কষ্ট দেয়, সেটা কষ্টদায়ক আপনার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, যে যারা বাড়িতে বসে রয়েছে, আরাম করছে, বা একটু অলস প্রকৃতির, তাদের আমি দেখেছি তাদের ম্যাক্সিমাম রোগের বাসা তাদের শরীরে রোগ বাসা বাঁধে আর কি, অ্যাকচুয়ালি বলতে গেলে। কিন্তু কি অদ্ভুত, যারা খেলাধুলা করেন, শরীরচর্চা করছেন, তারাও যদি এখন ইউরিক অ্যাসিডে আক্রান্ত হন, কি অদ্ভুত ব্যাপার। মানে রোগের অ্যাকচুয়ালি কোনো পরিসীমা নেই আর কি, আমার যে মনে হয়। এখন আর কিছুই নেই, কারণ দেখুন আমরা যেটা জানি যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি যারা এসি ঘরে থাকে তাদের হয়, কিন্তু অনেকেরই হতে পারে। খাওয়া দাওয়াটা একটা ম্যাটার রয়েছে, শুধু এক্সারসাইজ বা খেলাধুলা করলেই হবে না, এটাও একটা ম্যাটার রয়েছে। একদম, এগুলো ফলো রাখবেন। এবং আয়ুর্বেদের একটা এক্সট্রা ইউএসপি আমি বলতে পারি, বা অ্যাডভান্টেজটা কি বলুন তো, আপনি যখন দেখাতে আসলেন তখন তো আপনাকে ট্রিটমেন্ট করা হলো, বা তার টেস্ট দেখে আপনাকে ওষুধ দেওয়া হলো, এগুলো তো করাই হলো। পাশাপাশি আপনি কি খাবেন, কি খাওয়াটা ভালো আপনার জন্য, এবং ন্যাচারাল পদ্ধতিতে কি করে আপনি বাঁচবেন। আজকে এই জিনিসটার আমার এতদিন প্রোগ্রাম করে মনে হচ্ছে ভীষণ অভাব মানুষের মধ্যে, ন্যাচারাল লাইফস্টাইলের খুব অভাব। এটাকে আপনি কোপ আপ করতে পারবেন অ্যাকর্ডিং টু সাজেশন অফ দ্য ডক্টরস। ডাক্তাররা যা যা বলবেন সেই অনুযায়ী তাতে আপনি সুস্থ থাকবেন। আসুন, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ ম্যাডামকে, নমস্কার সবাইকে।